আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা রাখি ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জ্যামিতি। জ্যামিতি যদি আমরা অধ্যয়ন করতে চাই, জ্যামিতির বেসিকগুলো আমাকে সম্পূর্ণভাবে আয়ত্ত রাখতে হবে। ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সায়েন্টিফিকভাবে যে কোনো বিষয় অধ্যয়ন করতে চাই, তাহলে জ্যামিতির কোনো বিকল্প নেই। জ্যামিতি অধ্যয়ন করাটা অতি সহজ যদি এর বেসিকগুলো আমাদের সম্পূর্ণভাবে ধারণা রাখতে পারি। সেজন্য আমি জ্যামিতির প্রথম যে বিষয় সেটা আমি নিয়ে এসেছি রেখা, রশ্মি আর কোণ। জ্যামিতির এই বেসিকগুলো ক্লাস 1 থেকে শুরু করে ওপরের ক্লাস যে কোনো ক্লাস পর্যন্ত লাগে। আমরা যদি শুরুতেই যে কোনো ক্লাসের স্টুডেন্ট যদি শুরুতে আমরা এই বিষয়গুলো অধ্যয়ন করি, তাহলে জ্যামিতির যে কোনো ক্লাসে আমাদের জ্যামিতি আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আমি প্রথমে আলোচনা করব রেখা নিয়ে, তারপরে রশ্মি, তারপরে কোণ নিয়ে। আমরা যদি এই অধ্যায়টা ফার্স্ট টু লাস্ট দেখি, তাহলে কোণের সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আমরা জানতে পারবো। কোণ কত প্রকার, কী কী, এবং প্রতিটা কোণের চিত্র সহ প্রতিটা কোণের পরিচয় এখানে উপস্থাপন করার চেষ্টা করব। যদি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো, চলো শুরু করা যাক। আমরা কিভাবে এই জ্যামিতির রেখা, কোণ আর রশ্মি নিয়ে আমরা আলোচনা করি এবং সহজে আয়ত্ত করতে পারি। লেটস গো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি প্রথম বিষয়টা নিয়েছি রেখা। রেখাটা আসলে কি? রেখাটা হচ্ছে একাধিক বিন্দু যদি পাশাপাশি বসে যদি একটা সারি তৈরি করে, সেটা হচ্ছে রেখা। যেমন একটি বিন্দু, একটি বিন্দু, একটি বিন্দু, এইভাবে যদি আমি বিন্দু বসাই, এই বিন্দুটা যদি আরও ঘনীভূত করি, তাহলে একটি রেখা তৈরি হবে। তবে রেখার কোনো শেষ নেই, দুই দিকেই অ্যারো চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে। রেখার কোনো প্রান্তবিন্দু নেই, রেখা চলতেই থাকবে। হতে পারে সেটা সরল রেখা, যদি কোনো রেখা চলার পথে কোনো দিক পরিবর্তন না করে, সেটাকে আমরা বলবো হচ্ছে সরল রেখা। আর যদি কোনো রেখা যদি চলার পথে দিক পরিবর্তন করে, দেখো একবার এদিকে দিক পরিবর্তন করেছে, তারপরে এদিকে, ঠিক তেমন এদিকে যদি চলে, তাহলে এদিকে এভাবে দিক পরিবর্তন করেছে, তাহলে এটাকে আমরা বলবো বক্ররেখা। আর যদি দিক পরিবর্তন না করে, তাহলে এটাকে বলবো আমরা সরল রেখা। আমি সরল রেখা সম্পর্কে বা রেখা সম্পর্কে তোমাদের প্রথমেই ধারণা দিচ্ছি এজন্য যে এর পরবর্তী যতগুলো আলোচনা করব তা সেখানে রেখা, কোণ এগুলো লাগবে। রেখা, কোণ যদি আমরা ভালোভাবে না আয়ত্ত করতে পারি, তাহলে জ্যামিতির প্রতিটা স্তরেই তোমাদের কাছে অস্পষ্ট এবং কঠিন মনে হবে। সুতরাং এই বিষয়গুলো তোমাকে আগে অধ্যয়ন করতে হবে। যে রেখাটা কি, আমরা অবশ্যই বুঝতে পারলাম যে রেখাটা কি। একাধিক বিন্দু যদি পাশাপাশি বসিয়ে কোনো একটা সারি তৈরি করে এবং সারিগুলোকে যদি আমরা ঘনীভূত করি, এটাকে আমরা কি বলতে পারি? রেখা বলতে পারি। আর রেখা দুই প্রকার, একটি হচ্ছে সরল রেখা আর একটি হচ্ছে বক্ররেখা। তাহলে রেখাংশ কি? রেখাংশ হচ্ছে কোনো রেখার কোনো একটা অংশ যদি আমরা কেটে নিই, তাহলে এতটুকু অংশকে আমরা বলতে পারবো রেখাংশ। সম্পূর্ণটা রেখা, রেখার কোনো শেষ প্রান্তবিন্দু নেই। আর রেখাংশের প্রান্তবিন্দু রয়েছে, কারণ রেখাংশ আমাদের রেখা থেকে কেটে নেওয়া একটা অংশ। সুতরাং আমরা এটাকে রেখাংশ বলবো আর সম্পূর্ণটাকে রেখা বলবো। আর রশ্মি কি? আমি রেখার সাথে রশ্মি নিয়ে এসেছি এজন্য যে অনেক স্টুডেন্ট রেখা এবং রশ্মি দুটো মিক্সড করে ফেলে। হ্যাঁ, আসলে দুটো এক জিনিস নয়। রশ্মি আলাদা আর রেখা আলাদা। রশ্মি যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা সূর্য রশ্মি বলি, কারণ রশ্মির একটা শুরু আছে। যেমন সূর্য রশ্মি আসার সময় সূর্য থেকে শুরু হয়, পৃথিবী পর্যন্ত আসে, তাহলে সূর্য থেকে শুরু হয়, তাহলে সূর্যকে আমরা বলবো প্রান্তবিন্দু। আর যদি পৃথিবীতে শেষ হয়, এটা শেষ বিন্দু। অথবা পৃথিবীর পাশ কেটে চলে যায়, অসীমে চলে যায়, তাহলে ওটার কোনো শেষ নেই। অর্থাৎ রশ্মির প্রান্তবিন্দু আছে একটা, আরেকটি শেষ নেই। যেমন ধরো এখানে প্রান্তবিন্দু এখান থেকে শুরু হবে, এখানে ইনফিনিটিতে দেখাতে হবে, এর কোনো শেষ নেই। একটা প্রান্তবিন্দু আছে, আরেকটি প্রান্তবিন্দু নেই, এটা চলতেই আছে, তাহলে এটাকে আমরা রশ্মি বলবো। আর রেখা দুদিকেই চলবে, দুদিকেই বৃদ্ধি পেতে থাকবে, এর কোনো প্রান্তবিন্দু নেই। তীর চিহ্ন থাকলে বুঝতে হবে যে এটা চলছে, এটার কোনো প্রান্তবিন্দু নেই। আর যদি তীর চিহ্ন না থেকে এভাবে থাকে, অথবা নাও থাকতে পারে, শুধু এভাবে থাকলেও বুঝতে হবে এটা হচ্ছে রেখা বা প্রান্তবিন্দু, এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমরা রেখা বুঝতে পারলাম। রেখা কি?
রশ্মি কি। এরপরে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে কোণ। কোণ নিয়ে আমরা আলোচনা করব। কোণটা আসলে কি? কোণটি হচ্ছে দুইটি রেখা একটা বিন্দুতে যখন মিলিত হয়, দুইটি রেখা, এটা সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, দুইটি রেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে এখানে কোণ উৎপন্ন হয়। যেমন দেখো, আমি সরলরেখা দিয়ে দেখাচ্ছি। দুইটি রেখা একটা প্রান্ত বিন্দুতে মিলিত হলো, এই বিন্দুতে মিলিত হলো, তাহলে এই বিন্দুতে যে যে জিনিসটা উৎপন্ন হয়েছে এটাই আমরা কোণ বলবো। যে কোনো রেখা যে বিন্দুতে মিলিত হবে সেটাই হচ্ছে রেখা। এটা যদি আমরা এ দেই, এটা যদি আমরা বি দেই, এটা সি দিলাম, তাহলে এই কোণটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এ বি সি এবং একটি কোণ চিহ্ন দেব, এটা কোণ চিহ্ন শেষ পর্যন্ত থাকবে। এখানে কোণ আঁকানোর সময় বা লেখার সময় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বি বিন্দুতে যেহেতু কোণ উৎপন্ন হয়েছে তাহলে বি বিন্দুটা মাঝ বরাবর থাকবে। তুমি যদি এ বি সি এ আঁকো তাহলে হবে না, এ সি বি আঁকলেও হবে না, এটা হবে না, কারণ সিটা মধ্যবিন্দুতে আছে, সি বিন্দুতে তো কোণ নেই। আমাকে অবশ্যই যে বিন্দুতে কোণ আছে সেটা মাঝ বরাবর লিখতে হবে। হ্যাঁ, তুমি যদি বাহু আঁকো, যেমন এ বি একটি বাহু বা এ বি একটি রেখা, এ বি একটি বাহু যদি আঁকো তাহলে আমি এটাকে এ বি লিখতে পারি অথবা বি এ লিখতে পারি, যে কোনোভাবে আমরা লিখতে পারি। কিন্তু কোণ অঙ্কনের সময় এভাবে লেখা যাবে না, অবশ্যই বিটাকে মাঝ বরাবর রাখতে হবে। অনেক স্টুডেন্ট এই জিনিসটা মিস্টেক করে, কোণ আঁকার সময় বুঝতে পারে না কোনটা কোন জায়গায় রাখবো। এটাকে যদি তুমি সিটা আগে রাখো, বিটা মাঝ বরাবর রাখো এবং এটা পরে রাখো, তাও হবে। এখানে শর্ত হচ্ছে যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেটা মাঝ বরাবর থাকবে আর দুই প্রান্ত দুই পাশে থাকবে। মাঝ বিন্দুতে মাঝটা রেখে দুই পাশেরটা যদি একটু উল্টাপাল্টা করো তাহলে সমস্যা নেই। তাহলে আমরা শিখলাম যে কোণটা আসলে কি জিনিস। দুইটা সরলরেখা যদি একটি বিন্দুতে মিলিত হয় তাহলে সেই মিলিত বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, এবার আমি সরল কোণ নিয়ে আলোচনা করব। আমি কোণ নিয়ে আলোচনা করলাম, কোণের প্রকারভেদ কয়েকটি প্রকারভেদ নিয়েছি, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, আটটি, নয়টি কোণ নিয়ে আমরা আলোচনা করব। আশা করা যায় কোনো ক্লাসেই, ক্লাস 1 থেকে শেষ পর্যন্ত কোনো ক্লাসেই কোণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি আমরা জ্যামিতি বিষয়গুলোকে, এই কোণ বিষয়, রেখার বিষয় বা ত্রিভুজ, চতুর্ভুজ বিষয়গুলো সম্পূর্ণভাবে আমরা আয়ত্ত করতে পারি, দেখো জ্যামিতিটা কত সহজ হয়ে যায়। অধিকাংশ স্টুডেন্টদের কাছে জ্যামিতিটা অনেক কঠিন একটা বিষয়। আসলে আমি তাদের উদ্দেশ্য করেই বলবো জ্যামিতিটা কঠিন নয়, গণিতবিদ্যায় অন্য অন্য অধ্যায়ের মতো জ্যামিতিটাও সহজ। কারণ আমরা যে অধ্যায়টা পারি, যে অধ্যায়টা বুঝি সেটা আমাদের কাছে সহজ মনে হয়, যেটা বুঝি না সেটা আমাদের কাছে কঠিন মনে হয়। মনে করি যে এই অধ্যায়টা আসলেই কঠিন। না, আমরা আসলে বেসিকটা মিস্টেক করেছি। যদি বেসিক মূল ভিতটা যদি শক্ত হয় তাহলে অবশ্যই জ্যামিতিটাও তোমাদের কাছে সহজ মনে হবে। আর যে ভিতটা যেন তোমাদের সহজ হয় বা তোমাদের সম্পূর্ণভাবে আয়ত্তে আসে, সেজন্য আমি শুরু থেকে জ্যামিতির একবারে গোড়া থেকে আলোচনা শুরু করেছি, যে রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ নিয়ে আমি শুরু থেকে আলোচনা করব। এতে সম্পাদ্য এবং উপপাদ্য কোনোটাতেই তোমাদের সমস্যা হবে না, যদি আপনারা টেকনিক ফলো করে শুরু থেকে বেসিক দৃঢ়ভাবে আমাদের ভিত তৈরি করতে পারি। হ্যাঁ, এখন আমি সরলরেখা নিয়ে আলোচনা করব। সরলরেখাটা আসলে কি? আমরা যখন কোনো জ্যামিতি প্রমাণ করি, উপপাদ্য প্রমাণ করি বা সম্পাদ্য প্রমাণ করি, তখন প্রমাণের ক্ষেত্রে চলে আসে যে সরলরেখা, সন্নিহিত কোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, এই কথাগুলো চলে আসে। যখন আমি বুঝতে পারি না যে সরলরেখাটা আসলে কি, সন্নিহিত কোণ আসলে কি, সমকোণ আসলে কি, তখন এটা আমাদের কাছে কঠিন মনে হয়। তখন আমরা সেই জায়গায় কি করি? মুখস্থ করি। আর এই মুখস্থ বিদ্যার মতো ভয়ঙ্কর একটা বিদ্যা তোমাদের সারাটা জীবন তোমাদের পীড়া দিয়ে থাকে। হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই এই সম্পূর্ণ বিষয়গুলো আমাদের বুঝে বুঝে করতে হবে, তাহলে কোণের কোনো সমস্যাই থাকবে না। যেখানে যে ক্লাসই হোক, 1 থেকে শুরু করে যে কোনো ক্লাসে কোণের কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ, এখন চলো আমরা কোণ নিয়ে আলোচনা করি। সরল কোণ। যদি দুইটি সরলরেখা বিপরীত দিক থেকে এসে
দুইটি সরলরেখা বিপরীত দিক থেকে এসে একটি বিন্দুতে মিলিত হয়, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় এটাকে আমরা বলবো এক সরল কোণ। এক সরল কোণ মানে কি? খালি সরল কোণ বলতে পারো, সরল কোণ, সরল কোণ, অথবা বলতে পারো দুই সমকোণ, দুই সমকোণ, অথবা বলতে পারো 180 ডিগ্রি। এই সরল কোণকে তুমি তিন ভাবে বলতে পারো। একটি হচ্ছে সরল কোণ, আরেকটি হচ্ছে দুই সমকোণ, আরেকটি হচ্ছে 180 ডিগ্রি। তিন ভাবে বলা যায়। হ্যাঁ, তবে এখানে যেহেতু একটা রেখার উপর কোণ উৎপন্ন হলো, সেক্ষেত্রে আমরা এক সরল কোণ বলতে পারি। আবার যেহেতু এখানে যদি আমরা একটা লম্ব টানি, তাহলে কি হয়? সমকোণ উৎপন্ন হয়। আর আমরা জানি এক সমকোণ মানে কি? 90 ডিগ্রি। আমি এই পরবর্তী বিষয়টা সরল কোণে নিয়ে এসেছি সমকোণ। এখানে সরল কোণ বোঝাতে গিয়ে আমি সমকোণটা বোঝাচ্ছি। সেটা হচ্ছে কোনো একটি সরলরেখার ওপর যদি আরেকটি সরলরেখা খাড়াভাবে মিলিত হয়, লম্বভাবে মিলিত হয়, এটাকে আমরা লম্ব বলবো, তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে কোণ মাপার একক। হ্যাঁ, এটা আগে বুঝতে হবে। রেডিয়ান কোণ মাপার একক, ডিগ্রিটা হচ্ছে কোণ মাপার একক, তবে দুইটার পদ্ধতি আলাদা। যদিও ডিগ্রি এবং রেডিয়ান নিয়ে আমি একটি ক্লাসে আলোচনা করব। তবে এখানে বুঝতে হবে যে চাঁদার সাহায্যে আমরা যদি মাপি, এখানে 90 ডিগ্রি হবে। একটা রেখার ওপর যখন একটা খাড়াভাবে একটা রেখা মিলিত হবে, সরলরেখা মিলিত হবে, তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে যদি 90 ডিগ্রি হয়, ডান পাশেও 90 ডিগ্রি হবে। তাহলে এখানে কয়টা 90 ডিগ্রি আছে? দুইটা 90 ডিগ্রি। তাহলে কয়টি সমকোণ আছে? দুইটা সমকোণ আছে। তাহলে আমরা এটাকে দুই সমকোণ বলতে পারি না? অবশ্যই এটা দুই সমকোণ। তাহলে যেটাকে আমরা সরল কোণ বললাম, সেটাকে আমরা দুই সমকোণও বলতে পারবো। আবার এই পাশে যদি 90 ডিগ্রি হয়, এই পাশেও যদি 90 ডিগ্রি হয়, দুইটা 90 ডিগ্রিতে কত হয়? অবশ্যই 90 প্লাস 90 এ 180 ডিগ্রি হয়। তাহলে আমরা এক সরল কোণকে 180 ডিগ্রিও বলতে পারবো। তবে মনে রাখতে হবে, সংজ্ঞাটা লিখতে হবে যে দুইটি সরলরেখা যদি বিপরীত দিক থেকে কোনো বিন্দুতে মিলিত হয়, সেখানে যে কোণ উৎপন্ন হয় এটা হচ্ছে এক সরল কোণ বা দুই সমকোণ বা 180 ডিগ্রি। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো যে সরল কোণটা আসলে কি। এ পর্যায়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সন্নিহিত কোণ। হ্যাঁ, সন্নিহিত কোণটা আসলে কি? দুইটা কোণের শীর্ষবিন্দু যদি একটি হয় এবং দুইটা কোণের একটি যদি সাধারণ বাহু থাকে, তাহলে এই কোণ দুটিকে সন্নিহিত কোণ বলবো। যেমন ধরো একটি কোণ, আমি যদি মাঝ বরাবর আরেকটি রেখা দেই, সাধারণ বাহু দেই, এটাকে আমরা ডি দিলাম। দেখো এখানে দুইটা কোণ আছে। হ্যাঁ, এ বি ডি, ডি বি সি, দুইটা কোণ আছে। প্রথম কোণের শীর্ষবিন্দু বি, দ্বিতীয় কোণের শীর্ষবিন্দুও বি। তাহলে দুইটা কোণের শীর্ষবিন্দু একটা। আবার ডিবি বাহুটা ওপরে কোণের বাহু, নিচে কোণের বাহু। আমরা তাই বলতে পারি না? একটা রুমের একটা দেওয়াল যদি দুইটা ঘরেরই হয়, হয় না এরকম যে দুইটা ঘরের দেওয়াল একটা, তাহলে এই দেওয়ালটাকে আমরা সন্নিহিত দেওয়াল বলতে পারি না? অর্থাৎ একটা সাধারণ দেওয়াল। হ্যাঁ, ঠিক তেমনই দুইটা রেখা, দুইটা কোণের একটা শীর্ষবিন্দু থাকে এবং দুইটা কোণের যদি একটা সাধারণ বাহু থাকে, তাহলে এই দুইটা কোণকে পরস্পর সন্নিহিত বাহু বলতে পারবো। আশা করা যায় বুঝতে পেরেছো সন্নিহিত কোণটা আসলে কি। ঠিক তেমনি দুইটা বাহুর যদি একটি শীর্ষবিন্দু থাকে, যেমন কোণ উৎপন্ন করা হয়, যদি দুইটা বাহুর একটি শীর্ষবিন্দু থাকে, তাহলে এই দুইটা বাহুকেও আমরা সন্নিহিত বাহু বলতে পারবো। কোণ যেহেতু দুইটা কোণকে আমরা সন্নিহিত কোণ বললাম একটা শীর্ষবিন্দু থাকার কারণে, ঠিক তেমনি বাহুর দুইটা বাহুর একটা শীর্ষবিন্দু থাকার কারণে বাহু দুটাকে সন্নিহিত বাহু বলতে পারবো। যদিও সন্নিহিত বাহু এখন বিষয়ে নাই, তারপরেও আমি সন্নিহিত কথাটা যেহেতু নিয়ে এসেছি, সুতরাং আমি এই বিষয়টাও বলে ফেললাম। এখন আমরা শিখব যে সমকোণটা তো আমি বলে ফেললাম যে সমকোণটা আসলে কি। যদি দুইটা রেখার, যদি কোনো একটা সরলরেখার উপর আরেকটি সরলরেখা খারাপভাবে মিলিত হয়,
তাহলে এখানে যে কোণ উৎপন্ন হয় এটাকে আমরা 90 ডিগ্রি বা এক সমকোণ বলতে পারবো। আসলে এখানে দুইটা সমকোণ তৈরি হয়, দুইটা সমকোণ তৈরি হবে, বা সহজভাবে বলতে গেলে 90 যে কোণের পরিমাণ 90 ডিগ্রি, যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে আমরা এক সমকোণ বলতে পারবো। আমরা যদি চাঁদা নেই, এভাবে যদি আমরা চাঁদা নেই, দেখো চাঁদার উপরে এখানে 90 ডিগ্রি লেখা থাকে, হ্যাঁ, আর এখানে একটা রেখা থাকে, এখানে 0 ডিগ্রি থাকবে, তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি বলি। এই পর্যন্ত মেপে নিলে আমরা এটাকে 90 ডিগ্রি বলবো। এখন চলো আমরা সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করব। সূক্ষ্মকোণটা আসলে কি? সূক্ষ্মকোণ মাপবো আমরা সমকোণের সাথে তুলনা করে। এটা এক সমকোণ, এটার চেয়ে যদি কম হয়, অর্থাৎ কোনো একটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, তাহলে এই কোণকে আমরা সূক্ষ্মকোণ বলবো। এটা হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর এটি ধরো 45 ডিগ্রি, তাহলে 45 অবশ্যই 90 থেকে ছোট, 45 ডিগ্রি অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট। যদি ছোট হয় তাহলে এটাকে আমরা সূক্ষ্মকোণ বলবো। তাহলে স্থূলকোণ কি? স্থূলকোণ এর বিপরীত, অর্থাৎ কোনো কোণের পরিমাণ যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয়, দেখো 90 ডিগ্রি হলে খাড়া দিকে হতো, এই দিকে হতো, কিন্তু 90 ডিগ্রির চেয়ে এটা বড়, তাহলে এই কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ। সূক্ষ্মকোণ হবে 90 ডিগ্রির থেকে ছোট, আর স্থূলকোণ হবে 90 ডিগ্রির চেয়ে বড়। হতে পারে সেটা 120 ডিগ্রি। স্থূলকোণ 0 ডিগ্রির আগ পর্যন্ত হতে পারে, 0 ডিগ্রি হলে হবে না, 0 ডিগ্রি আগ পর্যন্ত, অর্থাৎ 0.1 0.2 ডিগ্রি পর্যন্ত হলেও সেটা সূক্ষ্মকোণ হবে। আর স্থূলকোণ কি হবে? 180 ডিগ্রি আগ পর্যন্ত। 90 ডিগ্রি থেকে শুরু হবে, 90 ডিগ্রি ধরো 90.1, এখান থেকে স্থূলকোণ শুরু হবে 180 ডিগ্রি পর্যন্ত, 180 ডিগ্রি আগ পর্যন্ত, অর্থাৎ 179.99 পর্যন্ত স্থূলকোণ চলবে। তাহলে আমরা শিখলাম যে স্থূলকোণ কি এবং সূক্ষ্মকোণ কি। এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, আমরা যেহেতু প্রতিটি কোণ এক সমকোণের সাথে তুলনা করছি, ঠিক তেমনি প্রবৃদ্ধ কোণও আমরা এক সমকোণের সাথে তুলনা করব। দেখো, যদি কোনো কোণের পরিমাণ এক সমকোণ থেকে বড়, 2 সমকোণ থেকে বড় আর 4 সমকোণ থেকে ছোট হয়, তাহলে এই কোণটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারবো। দেখো, 2 সমকোণ থেকে বড়, 2 সমকোণ আসলে কি? 2 সমকোণ আমরা এর আগে আলোচনা করলাম যে 2 সমকোণ হচ্ছে একটা সরল কোণ, একটা রেখাকোণ, হ্যাঁ, একটা রেখাকোণের চেয়ে বড় হতে হবে। আর 4 সমকোণ কি? 4 সমকোণ হচ্ছে একটা বৃত্ত হয়ে যায়, সম্পূর্ণ কোণকে আমরা 4 সমকোণ বলবো। এখানে এটা 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ, তাহলে একটা বৃত্ত তৈরি হলো না? তাহলে সম্পূর্ণ কোণকে আমরা 4 সমকোণ বা 360 ডিগ্রি বলবো। তো 360 ডিগ্রির আগ পর্যন্ত এবং 180 ডিগ্রির শেষ থেকে শুরু হবে, 360 ডিগ্রি আগ পর্যন্ত যে কোণ থাকবে সেটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো। এটা দেখো, এক সরল কোণ হলে কতটুকু হতো? এর দিক দিয়ে হতো, কিন্তু এটার চেয়ে বড়, এখান থেকে এটার চেয়ে বড়। আবার 4 সমকোণ হলে কি হতো? এই রেখার সাথে এই রেখা মিলে যেত, কিন্তু না, 180 ডিগ্রির চেয়ে বড়, 4 সমকোণ থেকে ছোট, এতটুকু। এই কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। যদি তোমাদের সংজ্ঞা চাই তাহলে অবশ্যই তোমরা লিখবা যে কোণের পরিমাণ 2 সমকোণ থেকে বড়, 4 সমকোণ থেকে ছোট, সেই কোণকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। এ পর্যায়ে আমরা আলোচনা করব পূরক কোণ। আমরা প্রবৃদ্ধ কোণ নিয়ে আলোচনা করলাম, এখন পূরক কোণ নিয়ে আলোচনা করব। পূরক কোণ নিয়ে আলোচনা করব। পূরক কোণটা আসলে কি? যদি আমরা একটা সমকোণ অঙ্কন করি, এর ভিতরে আরেকটি কোণ দিই, তাহলে দেখো দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ। যদি দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণকে পরস্পর পূরক কোণ বলবো।
এই দুইটা কোণ অবশ্য পরস্পর সন্নিহিত কোণও বলা যায়। সন্নিহিত কোণে আমরা আলোচনা করলাম যে দুইটা কোণের শীর্ষবিন্দু যদি একটি হয়, যদি এদের মধ্যে একটি সাধারণ বিন্দু থাকে, তাহলে এই দুইটা কোণকে আমরা সন্নিহিত কোণ বলবো। তবে ওই দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ 190 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে ওই দুটা কোণকে আমরা পরস্পর বলবো পূরক কোণ। আশা করা যায় বুঝতে পেরেছো যে পূরক কোণ কি, সম্পূরক কোণ কি। ঠিক তেমনি দুইটা কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয়, যেমন এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি যোগ করলে এটাকে আমরা বলবো সম্পূরক কোণ, পরস্পর সম্পূরক কোণ। এটার সম্পূরক কোণ এটা, এটার সম্পূরক কোণ এটা, এটার পূরক কোণ এটা, এটার পূরক কোণ এটা। দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সম্পূরক কোণ, যদি 90 ডিগ্রি হয় একটা আরেকটার পূরক কোণ। তাহলে পূরক কোণ এবং সম্পূরক কোণ বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আসলে কি আমরা এবার শিখব প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা আসলে কি? প্রবৃদ্ধ কোণ হচ্ছে দুইটা সরলরেখা যদি পরস্পর ছেদ করে, তাহলে দুই পাশে যে বিপরীত কোণ উৎপন্ন করে এটাকে আমরা বিপ্রতীপ কোণ বলবো। বিপ্রতীপ কোণ দেখো, একটি সরলরেখা আঁকলাম আর একটি সরলরেখা আঁকলাম, এই দুইটা সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো। হ্যাঁ, তাহলে এখানে চারটি কোণ উৎপন্ন হলো, এইটা, এটা, এটা, এটা। আচ্ছা, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। দুইটা সরলরেখা যেমিতে ছেদ করলো, সেই ছেদবিন্দুতে এক পাশে যে কোণ উৎপন্ন হলো, সেই কোণের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয়, এই দুটা পরস্পর বিপ্রতীপ কোণ। আশা করা যায় তোমরা কোণের সম্পূর্ণ বিষয়গুলো তোমরা আয়ত্ত করতে পেরেছো। এরপরেও যদি কোন সম্পর্কে কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, অবশ্যই আমি পুনরায় বুঝে দেওয়ার চেষ্টা করব, বা পুনরায় একটা ক্লাস নিয়ে তোমাদের কোন বিষয়টা আরও একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তবে আমার মনে হয় না যে তোমরা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোণের ক্লাসটা যদি তোমরা অবশ্যই দেখে থাকো, তোমাদের কোন সম্পর্কে কোনো একটা বিষয়ে তোমাদের কাছে স্পষ্ট থাকবে না। এ পর্যন্ত আমাদের আলোচনা। আজ শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।